আপনি এত হতাশ হবেন না। এইভাবে ভেঙে না পড়ে বলুন, আপনি কে আর কি কারণে আমার দরবারে এভাবে হাজির হলেন? মহিলা একবার এহসানের দিকে তাকালেন, যেন অনেক কথা বলতে চেয়েও আটকে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে। তবু কষ্ট করে বললেন, কাকা, কাল গ্রামের পশ্চিম পাড়ার পিছনের পাড়ায় যে মেয়ে আত্মহত্যা করেছে, আমি তার মা। এটুকু বলে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বুক ফেটে কান্না বেরিয়ে এলো তার। দু হাত দিয়ে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে লাগলেন। এহসান গভীর দৃষ্টি নিয়ে মহিলার দিকে তাকালো, শান্ত গলায় বলল, আপনি নিজেকে সামলান, দয়া করে একটু বুঝিয়ে বললে ভালো হতো। মহিলা কাঁপা কাঁপা হাতে ওনার আঁচল দিয়ে মুখ ঢাকলেন। তারপর ফুপিয়ে ফুপিয়ে বললেন, আমার মেয়ে এমনি এমনি আত্মহত্যা করেনি। ছোট তালুকদার সাহেব, ওর ইজ্জত হরণ করা হয়েছে। শেষ কথাটা বলে যেন সব শক্তি হারিয়ে ফেললেন। আর কিছু বলতে পারলেন না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। এই কথা শোনার পর এহসানের চোখ মুখ কঠিন হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল, কপালের রগ ফুলে উঠল রাগে। কি, তার গ্রামে এসব হচ্ছে আর সে কিছুই জানে না? কঠিন গলায় বলল। আপনি সব খুলে বলুন। মহিলা কিছু বলতে পারলেন না, শুধু কাঁদতে লাগলেন। মেহনুর ধীরে ধীরে ওনার মাথায় হাত বুলিয়ে দিল, সান্ত্বনার সুরে বলল, দেখুন মা, আপনি খুলে বলুন। আপনার কথা পুরো না শুনলে তো বোঝা যাবে না। আপনি বলুন, ধীর ও স্থির হয়ে বলুন। মেহনুরের কণ্ঠে অদ্ভুত মায়া ছিল। মহিলা তার চোখের দিকে তাকালেন, চোখে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ল। কাপা কণ্ঠে বললেন, জানো মা, আমার মেয়েটা এভাবে আমায় মা বলে ডাকতো, কিন্তু এখন আর ডাকে না। এ কথা বলেই আবারও বুক ফেটে কান্না শুরু করে দিলেন। মেহনুর ধীরে ধীরে ওনার সামনে হাঁটু গেড়ে বসলো, নরম হাতে ওনার হাত ধরে নিজের মুঠোয় নিয়ে বলল, আপনি সব খুলে বলুন। এ বলেই তিনি ঠুকরে কেঁদে উঠলেন। এহসানের মগজ টকবক করতে থাকে, কিন্তু তবুও নিজেকে শান্ত রেখে বললেন। আপনি কি পুলিশের কাছে যাননি? মহিলা নিজের আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার মেয়েটা আধমরা হয়ে বাড়ি এসেছিল। বাড়ি এসেই আমার বোকা মেয়েটা গোসল করে নিয়েছিল, আমাদের কাউকে কিচ্ছু বলেনি। বাবা, আমার মেয়ে হয়তো এই জন্যই বলেনি, ভেবেছে আমি কি নিজেকে সামলাতে পারবো কিনা। কিন্তু একদিন পর অনেক কষ্টে আমরা ওর মুখ থেকে সব জানতে পেরেছিলাম। যখন আমরা জানতে পারলাম, তখনই সাথে সাথে পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু পুলিশ বলল এসব কেসের কোনো তদন্ত নেই, আর তাড়াতাড়ি আমাদের ফেরত দিয়ে দিল। তারপর আবারও ঢুকরে কেঁদে উঠে বলেন, তাই আমার মেয়েটা লজ্জায়, দুঃখে, ঘৃণায় নিজেকে সামলাতে না পেরে নিজের প্রাণটা শেষ করে দিল। এখন আপনি কিছু করুন, কারণ আমি জানি আপনি এহসান তালুকদারের সমাধান দিতে পারেন। আমার অনেক কষ্টে মেয়েটা ছিল বাবা। ওর বাপ মরার পর আমি ওদের দুই বোনকে অনেক কষ্ট করে বড় করেছি। বাবার আজ মেয়ে, আমার মেয়েটাও চলে গেল। আমি চাই আমার মেয়ে যেন তার প্রাপ্য বিচার পায়। তাই তোমায় এক মা ভিক্ষা চাচ্ছি বাবা, তুমি ওই ধর্ষককে শাস্তি দাও। এহসান শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আপনি কি ওই কুত্তার বাচ্চাটাকে চিনেন? নিয়ে যেতে পারবেন আমায় ওর কাছে? মহিলা যেন নিজের সমস্ত জ্বালা, ঘৃণা, কষ্ট একসাথে উগরে দিলেন। দ্রুত মাথা নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পারবো। এহসান তখনই নিজের পাঞ্জাবির দুই পকেটে হাত বুলিয়ে মোবাইল খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। মনে পড়লো তারা হরোই মোবাইলটা ঘরে রেখে এসেছে। সে মেহনুরের দিকে তাকিয়ে বলল, মেহিনুর, আমার মোবাইলটা নিয়ে আসো। অন্য সময় হলে হয়তো মেহনুর গম্ভীর মুখে কিছু একটা বলতো বা এহসানের কথার তোয়াক্কা না করতো, কিন্তু আজ সে আর এক মুহূর্তেও দেরি করলো না। দ্রুত ঘরে থেকে মোবাইলটা এনে এহসানের হাতে দিল। এহসান মোবাইল হাতে নিয়ে দ্রুত কাউকে কল দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই ওপাশ থেকে ফোন ধরার শব্দ এলো। জয়নাল, তাড়াতাড়ি গাড়ি বের করো, আমি বের হব। এ কথা বলেই সে মোবাইল আবার নিজের পাঞ্জাবির পকেটে রেখে দিল। এরপর মহিলার দিকে তাকিয়ে বলল, এখন ওই শুয়োরের বাচ্চাটাকে কোথায় পাবো সেটা আপনি জানেন? মহিলা চোখ মুছে কাপা কণ্ঠে বললেন, বাবা বাবা, এই সময় তো ওই শয়তানটা গ্রামের শেষ মাথায় বাজারের বট গাছের নিচে বসে থাকে, স্কুল কলেজে যাওয়ার আসা মেয়েদেরকে দেখতে। এহসানের চোখে মুখে যেন আগুন জ্বলতে লাগলো। নিজের গায়ে চাদরটা ঠিক করতে করতে বলল, চলুন, আজই ওর শেষ দিন হবে ইনশাআল্লাহ। তার কণ্ঠে এক অদ্ভুত জড়তা, এক ভয়ঙ্কর প্রতিশোধের ঝলক ছিল। এই বলেই সে দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল। আর মহিলা তার ঠিক পেছনেই ছুটলেন। মেহনুর চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। এহসানের চোখে সে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছিল।
আজ যদি সে ওই ছেলেটাকে হাতে পায় তাহলে ওর যে নিকৃষ্ট মৃত্যু হবে তা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘশ্বাস ফেলে সে ট্রেতে রাখা চায়ের কাপ তুলে নিল। নিজের ভাবনার মধ্যে থেকেই এহসানের এটো চায়ের কাপে এক চুমুক নিয়েই রান্নাঘরের দিকে পা বাড়ালো, কিন্তু মন পড়ে রইল এহসানের দিকে। কি করবে আল্লাহই জানেন। এহসান গাড়ির সামনের সিটে বসে আছে, চোখে মুখে কঠিন রাগ ফুটে উঠেছে, তবু নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। জয়নাল নিঃশব্দে গাড়ি চালিয়েই যাচ্ছে। পেছনে বসা মহিলা চুপচাপ চোখ মুছছেন, মাঝে মাঝে ফুপিয়ে উঠছেন। এক সময় গ্রামের শেষ মাথার বাজারের কাছাকাছি এসে পৌঁছালো তারা। বটগাছের কয়েক হাত দূরেই জয়নাল গাড়ি থামিয়ে দিল, কারণ শিকার সামনে। এহসান ধীর পায়ে নেমে পড়ে, চারপাশ একবার দেখে নিয়ে মহিলার দিকে তাকিয়ে বলল, নেমে আসুন আর দেখিয়ে দিন কোথায় আছে ওই কুত্তার বাচ্চা। মহিলা গাড়ি থেকে নামলেন, কিছু মুহূর্ত এদিক ওদিক তাকালেন, তারপর আঙ্গুল উঁচিয়ে কাপা গলায় বললেন, ওই দেখো বাবা, ওই যে ওই কুকুরটা। এহসান তার দৃষ্টি অনুসরণ করলো। বটগাছের নিচে একটা বাইকে বসে থাকা এক যুবক সিগারেট হাতে নিয়ে আয়েশ করে টান দিচ্ছে, চোখে মুখে খারাপ হাসির ঝিলিক। এহসান এক দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখের সামনে শুধু একটাই দৃশ্য ভেসে উঠছে, লজ্জায় দুঃখে অপমানে আত্মহত্যা করা এক নিষ্পাপ মেয়ে আর তার মায়ের কান্না। সে ধীরে ধীরে নিজের চাদরটা টেনে অর্ধেক মুখ ঢেকে নিল, তারপর শান্ত গলায় মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি ওর সামনে যান, আমি আছি। মহিলা এহসানের চোখে ভয়ঙ্কর প্রতিশোধের ছায়া দেখলেন, কিন্তু আজ আর ভয় পেলেন না, বরং ভরসা পেলেন। সে ধীরে ধীরে হাঁটতে লাগলেন, আর এহসান ঠিক তার পিছনেই। মহিলা থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন ছেলেটার সামনে। এক মুহূর্ত সে কিছু বুঝে উঠতে পারল না, তারপর তার ছেলের হাসি ছড়িয়ে বলল, কিরে বুড়ি, তোর মেয়েকে যেমন মজা করে খেয়ে উপরে পাঠিয়েছি, তোকে কি এবারও পাঠাবো? তারপর সে এহসানের দিকে তাকিয়ে চোখ শুরু করে বলল, এই মুখ ঢাকা, তুই কার সঙ্গে এসেছিস রে? তোর কোন বাপকে নিয়ে এসেছিস? আমি তোদের... ব্যাস, এরপর আর কিছু বলতে পারল না সে। বিদ্যুৎ গতিতে এহসানের ডান হাত উঠে এলো, আর সমস্ত শক্তি দিয়ে সে ছেলেটার বা গালে এমন এক থাপ্পড় কষালো যে দাঁতগুলো রক্তের সঙ্গে ছিটকে পড়ল। আকাশে বাতাসে যেন মুহূর্তেই গর্জন ছড়িয়ে পড়ল। ছেলেটা ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারল না, এক পাশে টলমল করে লুটিয়ে পড়ল মাটিতে, মুখ থেকে গলগল করে রক্ত ঝরছে। এহসান তখন ধীরে ধীরে তার চাদর সরিয়ে নিল, মুখে তীব্র রাগ ফুটে উঠল। ছেলেটার চোখ ছানা পড়া। এহসান তালুকদার। তার কণ্ঠে ভয়, আতঙ্ক আর মৃত্যুর ছায়া নেমে এলো। সে জানত তার কুকর্মের কথা এহসান শুনে ফেলেছে, আর তার মানে একটাই, মৃত্যু। সে ছটফট করে উঠে বসে, কোনোভাবে পালানোর চেষ্টা করে, কিন্তু না, তার হয়ে ওঠে না। এহসান আগ্নেয় দৃষ্টিতে তেড়ে এসে তার বুক বরাবর একটা প্রচণ্ড লাথি বসালো। ছেলেটা আবার মাটিতে পড়ে গেল। এবার দম ফেলারও ক্ষমতা নেই। আর আর পারছে না। সে অসহায়ের মতো ছটফট করছে। এহসানের চোখে একটুও দয়া নেই, বরং আগুনের শিখার মতো জ্বলছে সেগুলো। তুই একটা জানোয়ার, নারীর সম্মান নষ্ট করেছিস, একটা নিষ্পাপ মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস। এই কথা বলেই সে ঝাঁপিয়ে পড়ে, ছেলেটার চুল মুঠো করে ধরে টেনে তুলল। ছেলেটার চিৎকারে বাজারের বাতাস কাঁপিয়ে উঠল। এহসান তাকে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো, আর পেছনে ফিরে মহিলার দিকে তাকিয়ে বলল, মা, আপনি গাড়িতে উঠুন আর প্রস্তুত হন নিজের মেয়ের খুনির ভয়ঙ্কর মৃত্যুর সাক্ষী হওয়ার জন্য। মহিলা কোনো কথা বললেন না, চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। তবে এই কান্না ব্যথার নয়, এই কান্না প্রতিশোধের। গাড়ির দরজা খুলে মহিলা উঠে বসেন, চোখের জল ফোটায় ফোটায় পড়ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। এহসানও উঠে বসে, তবে ওর এক হাতে শক্ত করে চেপে আছে সেই জানোয়ারের চুল। গাড়ি ছুটতে শুরু করলো। ছেলেটার শরীর পুরো রাস্তার সঙ্গে লুটিয়ে গেল, বুক, মুখ, হাত পা ঘষতে যেতে লাগলো মাটির সাথে। আমায় মাফ করে দিন, আমি ভুল করেছি, মাফ করে দিন প্লিজ। আমি আর কোনোদিন নারী অসম্মান করব না, আল্লাহর দোহাই মাফ করে দিন। ছেলেটা একটার পর একটা চিৎকার করছে, গলায় আর্তনাদ, কিন্তু এহসানের কানে সে শব্দ পৌঁছায় না। তার চোখে বরফ শীতল কঠিন, হাতের মুঠি আরো শক্ত হলো। চুলের গোছার উপর রাস্তায় ছোট ছোট পাথর, কাকড় ছেলেটার বুকের মাংসে ঢুকে যাচ্ছে, মুখ থেতলে যাচ্ছে। গ্রামের মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। তারা জানে এহসান তালুকদার দোষ ছাড়া কাউকে শাস্তি দেয় না। তালুকদার বাড়ির
বিশাল লোহার গেট খুলে গেল। গাড়ি ঢুকতেই সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে দেওয়া হলো। ছেলেটা তখন প্রায় আধমরা। শরীরের প্রতিটা হাড় বোধহয় চূর্ণ হয়ে গেছে, মুখ থুতনি থেলে গেছে, শরীরের প্রতিটা হাড় বোধহয় চূর্ণ হয়ে গেছে, মুখ থুতনি থেতলে গেছে, বুকের মাংস কেটে রক্ত গলগল করে পড়ছে। তবুও সে নিস্তব্ধ হয়ে যায়নি, এখনো ফিস করে বলছে। মাফ করে দিন। বাড়ির সদর দরজার সামনে সব মহিলারা দাঁড়িয়ে, ওদের চোখেও আতঙ্ক। সবাই জানে এহসান তালুকদার বিচার করবে, তবে কেমন বিচার, এ একটাই প্রশ্ন মনে। তবে তারা শুধু প্রার্থনা করছে, ইয়া আল্লাহ, যেন এহসান ওকে বেশি শাস্তি না দিয়ে সহজে মেরে ফেলে। কিন্তু মেহনুরের মনে সে চাওয়া নেই, সে চায় এহসান তাকে ভয়ঙ্কর শাস্তি দিক। একটা সহজ মৃত্যু না, একটা ভয়ঙ্কর মৃত্যু। এটাই ধর্ষকের একমাত্র বিচার। এহসান গাড়ি থেকে নেমে সজোরে লাথি মেরে ছেলেটাকে মাটিতে ফেলে দেয়। ছেলেটি ধূপ করে পড়ে যায়, যন্ত্রণায় কুকড়ে ওঠে। এহসান তখন চোখ রাঙিয়ে জয়নালকে উদ্দেশ্য করে বলে, আমার হাতে দে। সঙ্গে সঙ্গে জয়নাল গাড়ির পেছন থেকে একটি চকচকে নতুন বাঁধানো কুড়াল বের করে এহসানের হাতে তুলে দেয়। তাজা ধাতব ফলার তীব্র ঝলকানিতে মুহূর্তে কুড়ালের ধার বোঝা যায়। এহসান কুড়ালটি হাতে নিয়ে একবার তাকায় ফলার দিকে, তারপর শক্ত করে তার মুঠোয় চেপে ধরে। এরপর ধীরে ধীরে এগিয়ে আসে মাটিতে আধমরা অবস্থায় পড়ে থাকা ছেলেটার দিকে। এহসানের হাতে কুড়াল দেখে ছেলেটির গলা দিয়ে আতঙ্কে ফেটে আসে এক করুণ আর্তনাদ। ছেড়ে দিন আমায়, মাফ করবেন না, দয়া করুন। এহসান দাঁতে দাঁত চেপে গর্জন করে ওঠে। নারীরা হয় মায়ের জাত, নারীরা হয় মমতাময়ী, তাদের সম্মান দিতে হয়, তাদের ভালোবাসতে হয়, তারা আল্লাহর এক অশেষ রহমত। একটু থেমে আরো গভীর ক্ষোভ নিয়ে বলে, আর তুই কি করেছিস? এক নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে অন্য এক নিষ্পাপ নারীর সম্মানহানি করেছিস, তাকে মেরে ফেলেছিস। তোর বাঁচার কোনো অধিকার নেই এই দুনিয়ায়। তুই একটা ধর্ষক, আর ধর্ষকের একটাই প্রাপ্য, সেটা হলো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মরণ। তাই তুই মরবি, আমার হাতে মরবি। তোদের জন্য আমার মা বোন আজও স্বাধীন নয়। তুই মরবি আমার হাতে, তুই মরবি। এ বলে এহসান কুড়ালটি তুলে নেয় এবং পরক্ষণেই সজোরে আঘাত করে ছেলেটির পুরুষাঙ্গ বরাবর। মুহূর্তেই ছেলেটির মুখ থেকে বীভৎস আর্তনাদ বেরিয়ে আসে। এক ভয়াবহ রক্তাক্ত মৃত্যুতে সে ছটফট করতে করতে প্রাণ হারায়। কিন্তু তাতেও এহসান থামে না, তার চোখে প্রতিশোধের আগুন আরো দাউ দাউ করে জ্বলে ওঠে। সে ছেলেটির নিথর লাশের দুই হাত এক এক করে কেটে ফেলে, তারপর পাগলের মতো তার বুকে পেটে একের পর এক কোপ দিতে থাকে। চারপাশে রক্ত ছড়িয়ে পড়ে, মাটির রং লাল হয়ে যায়, কিন্তু এতে এহসানের কিছু যায় আসে না। সে তার ক্ষোভ মেটাতে ব্যস্ত। তার মাথায় একটাই কথা, ধর্ষকের কোনো স্থান নেই দুনিয়ায়। এক সময় ধারাবাহিক আঘাতে ছেলেটির শরীরের মাংস ছিঁড়ে কলিজা বেরিয়ে আসে। স্পষ্ট দেখা যায় সেই ধুকপুক করতে থাকা কালচে লাল কলিজা। এহসান গভীর দৃষ্টিতে সেই কলিজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিঃশ্বাস ফেলতে ফেলতে হাতে থাকা কুড়ালটি ফেলে দেয়। ধীরে ধীরে হাত বাড়িয়ে দাঁত ছেলেটির কলিজাখানা ছিঁড়ে টেনে বের করে আনে, নিজের হাতে তুলে নেয়। এক মুহূর্তে সে নিথর হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর সেই কলিজাটি মুঠোর মধ্যে নিয়ে এগিয়ে যায় এক মহিলার দিকে, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে চলেছেন। তিনি সেই মা যার নিষ্পাপ মেয়েটাই দুশ্চরিত্র জানোয়ারের লালসার শিকার হয়েছিল। উনি এতটা ভয়ঙ্কর মৃত্যু দেখে, এতটা নির্মম শাস্তি দেখে আনন্দে কেঁদে ফেলেছেন। এমন শাস্তি দেখে যেন ওনার ভিতরে দহন কিছুটা প্রশমিত হয়েছে। এহসান মহিলার সামনে এসে সেই রক্ত মাখা কলিজা উঠিয়ে ধরে বলে, মা দেখুন, তৃপ্তি নিয়ে দেখুন আপনার মেয়ের খুনির কলিজা। দেখুন মা, আমি আমার এক বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। দেখুন মা, এই কলিজা ভালো করে দেখুন, নিজের মনকে শান্তি দিন। মহিলা কথা বলতে পারেন না, কান্নায় ভেঙে পড়ে এহসানের পায়ের উপর পড়ে যান। এহসান বিস্মিত হয়, সে দ্রুত কলিজাটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে ওনার সামনে। তখনই উনি থরথর করে কাঁপতে কাঁপতে বলে ওঠেন, তোমায় সালাম বাবা, তুমি যা করেছো তা আপন ছেলেও করতো না। তুমি সত্যিকারের পুরুষ, তুমি এক সিংহ, তুমি ন্যায়ের সিংহ। ধন্য তোমার জননী, ধন্য যে ওনার গর্ভে তোমার মতো সিংহের জন্ম হয়েছে। আমি কৃতজ্ঞ বাবা, কৃতজ্ঞ, কিন্তু কিভাবে প্রকাশ করব খুঁজে পাচ্ছি না। এহসান গভীর দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীর গলায় বলে, পৃথিবীতে একজন নারী বাদে আমি সব নারীকে নিজের মা আর বোন মনে করি। একটু থেমে বলে, তাই সেক্ষেত্রে আপনিও আমার মা আর আপনার মেয়ে আমার বোন।
আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। এতে আপনি আমার প্রতি কেন কৃতজ্ঞ থাকবেন? বরং আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি আমার বোনের খুনিকে আমার সামনে এনে দাঁড় করিয়েছেন। এ কথা শুনে সেই মা আবারও কেঁদে ওঠেন। ঘৃণায়, আনন্দে, বেদনায় সব অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যায়। এহসান দৃঢ় গলায় বলে, যে পুলিশ আপনাদের কেস নেয়নি তার নামটা বলে যান শুধু। মা, দেখবেন কি অবস্থা করি আমি ওদের। মহিলা নিজের চোখ মুছে সোজা তাকিয়ে বললেন, ওনার নাম হামিদ আহমেদ। বাবা, তুমি ওরা ছাড়িও না। এহসান গভীর শ্বাস নিল, যেন নিজের ভেতরের আগুনকে আরো প্রশমিত করছে প্রতিশোধের প্রতিজ্ঞায়। তারপর কঠিন কণ্ঠে বলল, চিন্তা করবেন না, ওরে এই দুনিয়ায় আমি আর টিকতে দিব না ইনশাল্লাহ। আপনি বাড়ি যান আর আপনার ছোট মেয়েকে আমার আরেক বোনকে বলুন নিশ্চিন্তে থাকতে। আজকের পর থেকে এই গ্রামে এমন কোনো জঘন্য কাজ হবে না ইনশাল্লাহ। এই বলে এহসান উঠে দাঁড়ালো। চারপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা নিজের লোকদের দিকে তাকালো এক নজর রাগ নিয়ে, যারা ভয়ে আর অপরাধ বোধে কুঁকড়ে গেছে। কঠোর দৃষ্টিতে সবাইকে এক পলক দেখে নিয়ে এসে গর্জে উঠে বলল, তোমাদেরকে কি আমি বাল ফালাইতে রাখছি নিজের আওতায় যে একটা মেয়ে এই গ্রামে ধর্ষিত হলো আর তোমরা কিছুই জানতে পারলে না? একদিন বলেছিলাম না, যদি কোনো বখাটে ছেলেকে গ্রামে দেখো তবে হাত পা ভেঙে দেবে। আজ তোমাদের কারণে এই দিনটা দেখতে হচ্ছে। ফের থেমে নিজেকে সামলিয়ে বলে, এরপর থেকে দিনে 4 জন রাতে 4 জন সবাই মিলে পুরো গ্রাম পাহারা দেবে, যেন আমার কোনো মা বোনের ইজ্জত আর কখনো হরণ না হয়। মনে থাকবে? সবাই একসাথে মাথা নিচু করে সম্মতির ইঙ্গিত দিল। এহসান এবার গেটের দিকে এগিয়ে গেল, কারণ তাদের বাড়ির সামনে মাঠের মধ্যে সেখানে অপেক্ষা করছে গ্রামের বহু মানুষ। রক্তমাখা শরীরে এহসান যখন গেট পেরিয়ে সামনে গিয়ে দাঁড়ালো, তখন সবাই পথ ছেড়ে দিল, যেন সে এক যুদ্ধজয়ী যোদ্ধা। তার পিছনে তার লোকজন আর সেই অসহায় মা, যিনি এবার বিজয়ের হাসি নিয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। এহসান রক্তমাখা শরীরে ধীরে ধীরে মাঠের মাঝখানে গিয়ে দাঁড়ায়। মুহূর্তেই পুরো গ্রামের মানুষ ভয় আর বিস্ময়ে একপাশে সরে গিয়ে গোল হয়ে দাঁড়ায়। সবার চোখে আতঙ্ক, কৌতূহল আর এক ধরনের সম্মান। রক্তের দাগে ভেজা জামার দিকে একবার তাকিয়ে এহসান মুখ তুলে চাইল। গভীর তীক্ষ্ণ দৃষ্টিতে সে গ্রামবাসীদের দিকে তাকিয়ে বলল, এটা কোনো ভালো মানুষের রক্ত নয়, এটা একটা জানোয়ারের রক্ত, এক ধর্ষকের রক্ত। তার কণ্ঠের কঠোরতায় বাতাস কাঁপল। পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর গ্রামবাসীরা নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করলো। ও, এর জন্য মেরেছে? হ্যাঁ, ভালো করেছে। এখন মা বোনেরা অন্তত নিরাপদ থাকবে। এহসান এবার গর্জে উঠল, তার কণ্ঠে দৃঢ় প্রতিজ্ঞার গলায় বলে, খবরদার, এরপর থেকে যদি দেখি এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে কেউ আমার কোনো মা বোনের অসম্মান করছে, তাহলে এক খোদার কসম আমি এহসান তার কলিজা টেনে ছিঁড়ে আনতেও দুবার ভাবব না। তাই গ্রামের যুবক ভাইরা সাবধান। তারপর একটু থেমে আবার বলল, আর শোনো, যদি এই গ্রামে কখনো কোনো মেয়ে বিপদে পড়ে, কেউ তাকে উত্ত্যক্ত করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো। একা না পারলে অন্যদের ডাকো। আর যদি কারো সাহস না থাকে তাহলে সরাসরি আমার কাছে আসবে। তালুকদার বাড়ির দরজা সবসময় খোলা আছে তোমাদের জন্য। আজকের পর থেকে এই গ্রামে নারীর অসম্মান যেন আর কখনো না হয়। সে হাত উঁচিয়ে বলল, নারীরা আল্লাহর রহমত, তাদের সম্মান দিতে না পারলে মানুষ হওয়া বৃথা, তাই সম্মান দিতে শিখো নারীকে। এবার পুরো গ্রাম যেন একসঙ্গে গর্জে উঠল। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আজ থেকে এই গ্রামে কখনোই নারীর অসম্মান হতে দেব না। এহসান আবার বলল, আমার যুবক ভাইয়েরা, আমাদের বোনদের রক্ষা করা আমাদের দায়িত্ব, তাই চোখ কান সজাগ রাখো। অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়ো। গ্রামের যুবকেরা একসঙ্গে চিৎকার করে উঠল, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এহসান নিজের চাদর ঠিক করে যখন বাড়ির দিকে পা বাড়ায়, তখনই ভিড়ের মাঝখানে থেকে একটি মেয়ে এগিয়ে আসে। কলেজের পোশাকে মেয়েটি গলায় গভীর যন্ত্রণা নিয়ে বলে, আপনি আমার বিচার করবেন? তার কণ্ঠে দৃঢ়তায় এহসান থমকে দাঁড়ায়। সাথে সাথে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। এহসান ধীরে ধীরে পিছনে ফিরে মেয়েটির দিকে তাকায়। গভীর দৃষ্টিতে তার দিকে চেয়ে বলে, কি বিচার বোন, বলো তুমি? মেয়েটি মাঠের চারদিকে একবার চোখ বুলিয়ে নেয়, চারপাশের হাজারো চোখ তার দিকে তাকিয়ে। কিন্তু আজ সে ভয় পাবে না। আজ সে বাঁচবে অথবা মরে যাবে, কিন্তু আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে হাত ধরে শাহাদাত আঙ্গুল লক্ষ্য করে ইশারা করে এক যুবকের দিকে। তারপর এক মুহূর্ত চুপ
থেকে হঠাৎ ঢুকরে কেঁদে ওঠে। কাপা গলায় বলে, এই যে, এই আমার চাচাতো ভাই শিহাব। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি চাচার বাড়িতে থাকি, আর প্রতি রাতে এই নরপশু আমার ঘরে এসে আমাকে ধর্ষণ করে। শুধু সেই নয়, নিজের বন্ধুদেরও নিয়ে আসে, আমার শরীর বিক্রি করে টাকা কামায়। আমার চাচা কিছু জানেন না, কিন্তু আমার চাচি, উনি তো নিজেই লোক এনে আমাকে ব্যবসার পণ্য বানিয়েছেন। মেয়েটির কণ্ঠস্বর পাথরের মতো শক্ত, চোখে জল নেই, কারণ সে এতদিনে কান্নার শক্তিও হারিয়ে ফেলেছে। তারপর সে চিৎকার করে ওঠে, আপনি এর বিচার করবেন। আমি এ আশায় এত বড় সত্যিটা বললাম, যাতে আপনি এদের ভয়ঙ্কর মৃত্যু দেন। আপনি মারবেন এদের। গ্রামের লোকেরা স্তব্ধ। কেউ কল্পনাও করতে পারেনি এত বড় সত্যি এতদিন গোপন ছিল। এদিকে মেয়েটি যখন শিহাবের দিকে আঙ্গুল তোলে, তখনই ছেলেটি দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু তার সে সুযোগ পায় না। মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে। তার চিৎকার শোনা যায়, কিন্তু কেউ করুণা দৃষ্টি দেয় না। তার চাচিকেও টেনে বের করে আনা হয়। এহসান এবার কঠিন গলায় বলে, তুমি বিচার পাবে বোন, কঠিন বিচার, এমন বিচার যা দেখে অন্যরা কেঁপে উঠবে। তারপর গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে, এই নোংরা মহিলাকে অর্ধেক গলা পর্যন্ত মাটিতে পুঁতে দাও। তারপর মহিলারা, শুধু তোমরাই আমার নির্যাতিত বোনসহ পাথর নিক্ষেপ করে তার জীবন শেষ করবে। এরপর শিহাবের দিকে তাকিয়ে বলে, আর পুরুষেরা, এটাকেও মাটিতে পুঁতে ফেলো। তারপর যতক্ষণ না সে মরে ততক্ষণ পাথর মারো। এরপর লাশ বাজারের বড় গাছের সাথে ঝুলিয়ে দিও, যাতে আগামী 100 বছর এই গ্রামে আর কেউ এমন কাজ করার সাহস না পায়। তোমরা আছো বলে আমি আর এর বিচার নিজ হাতে নিলাম না। গ্রামের বুক কাঁপিয়ে মুহূর্তের মধ্যেই ঝাঁপিয়ে পড়ল উত্তেজিত জনতা। রাগে ফেটে পড়া চোখ, কণ্ঠে তীব্র ধ্বনি। তাদের থামানোর ক্ষমতা কারও নেই। এহসানের কথাই নয়, এটাই এই গ্রামের অলঙ্ঘনীয় নিয়ম। কোনো পুরুষ যদি কোনো নারীকে অসম্মান করে, তবে তার শাস্তি মৃত্যু। বড়দের কণ্ঠে এই কথার উচ্চারণ মানেই চূড়ান্ত আদেশ। বিচার চলতে দেরি হয় না। উন্মত্ত জনতা ফাঁসিয়ে দড়ি গাছের ডালে ঝুলিয়ে দেয়। বাতাস ভারী হয়ে ওঠে আতঙ্কে। পাখিরা যেন আর ডাকে না। আর যদি কোনো নারী পরকীয়ায় লিপ্ত হয়, তবে অর্ধেক মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ। এ এক ভয়ঙ্কর শাস্তি। পাষাণ হৃদয়ের মানুষরাও পাথর হাতে নিলে রক্ত হিম হয়ে আসে। কিন্তু এই নিয়ম ভাঙার সাহস কার? আজও সেই নিষ্ঠুর বিচারের আয়োজন করা হয়েছে। ছেলে ও তার মা দুজনকেই পাশাপাশি মাটিতে পুঁতে ফেলা হয়েছে। শুধু মাথা দুটো বেরিয়ে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখে কোনো মায়া নেই, শুধু কঠিন শাসনের প্রতিচ্ছবি। তার পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়ে, যার জীবন এতদিন নরকের আগুনে পুড়েছে। ওদের সামনে রাখা হয় পাথর, বড় ছোট শক্ত কঙ্কর। এহসান মেয়েটির দিকে পাথর এগিয়ে দিয়ে বলে, নাও তুমি শুরু করো। মেয়েটি কাপা হাতে একটি পাথর তুলে নেয়। প্রথম পাথরটি তার হাত থেকে একটু ধীরে পড়ে, কিন্তু এরপর আর সে থামে না। পাগলের মতো একের পর এক পাথর ছুটতে থাকে। তার রাগ, তার ঘৃণা, তার সমস্ত যন্ত্রণা সে উগড়ে দেয় পাথরের আঘাতে। গ্রামের মহিলারাও যোগ দেয়। তারা পাথর ছুঁড়ে মাটি নিচে থাকা সেই নারীকে শাস্তি দেয়। এদিকে গ্রামের পুরুষেরা শিহাবকে পাথরের আঘাতে থেতলে দেয়। ওরা চিৎকার করতে থাকে, কিন্তু এহসান বজ্র কণ্ঠে গর্জে ওঠে, নারীর অসম্মান যে করবে তার একটাই প্রাপ্য, যা হলো এমন ভয়ঙ্কর মৃত্যু। তোদের আরো কঠিন শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু তাও তোদের দয়া করা হলো। তারপর মেয়েটির দিকে তাকিয়ে বলে, বোন, তুমি নিজের ক্ষোভ মেটাও, যত ইচ্ছা মারো, এ তোমার প্রতিশোধ। এহসান আর দাঁড়ায় না। সে ধীর পায়ে তালুকদার বাড়ির দিকে হাঁটতে থাকে। তার পেছনে তখনও পাথর পড়ার শব্দ, আর মাঝে মাঝে শোনা যায় এক ঝাঁক নারীর তৃপ্তির হাসি। শিহাব ও তার মা শেষবারের মতো চিৎকার করে ওঠে। তারপর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। সদর দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল বাড়ির মহিলারা, কিন্তু কেউ খুব বেশি কষ্ট পাননি, বরং তাদের চোখে ছিল এক ধরনের প্রশান্তি। আজ এক পাপের অবসান হয়েছে। মেহিনুরা এতক্ষণ চুপচাপ দেখছিল, কিন্তু যখন এহসান গেটের বাইরে চলে যায়, তখন সে ধীর পায়ে উপরের ঘরে উঠে আসে। আজ এহসানকে খুন করতে দেখে তার একটুও ভয় লাগেনি, একটুও কষ্ট হয়নি। একটুও কষ্ট হয়নি, কারণ সে ছিল একজন ধর্ষক, আর ধর্ষকের একটাই শাস্তি, ভয়ঙ্কর মৃত্যু। মেহিনুর দ্রুত আলমারি খুলে এহসানের জন্য একটি লুঙ্গি, টাওয়াল আর মিসওয়াক বের করে। দীর্ঘশ্বাস ফেলে হাতের কাপড়গুলো একবার দেখে নেয়। তারপর ধীর পায়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে মাদ্রাসা থেকে ফিরে বাচ্চারা এখন নাস্তার জন্য টেবিলে বসছে।
মেহিনুর একটু এগিয়ে যেতেই সবাই একসঙ্গে সালাম দেয়। আসসালামু আলাইকুম ছোট আম্মা। সে মৃদু হেসে জবাব দেয়। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? সবাই একসঙ্গে বলে। মেহিনুর মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তারপর নিজের হাতে থাকা লুঙ্গি আর টাওয়ালের দিকে একবার তাকিয়ে বাচ্চাদের উদ্দেশ্যে বলে, আচ্ছা, এগুলো কেউ একটু কষ্ট করে পুকুর ঘাটে রেখে আসবে? ইমরান কৌতূহল নিয়ে বলে। কেন ছোট আম্মু? মেহিনুর কিছুটা বিব্রত হয়ে পড়ে। এখানে আমিনা বেগমও আছেন। সে চুপ করে গেলে আমিনা বেগম নিজেই বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, বলো তো কেন? মেহিনুর লজ্জা গিলে নেয়। এরপর শান্ত কণ্ঠে বলে, তোমার ছোট আব্বা এখন গোসল করবেন, এর জন্য এগুলো রেখে আসো, নয়তো পরে এসে তারা দেবেন এগুলো দেওয়ার জন্য। এরিশা সাথে সাথেই বলে, ও আচ্ছা, তাহলে দাও, আমি রেখে আসছি। মেহিনুর কাপড়গুলো এরিশার হাতে তুলে দেয়। এরিশা এগুলো নিয়ে পুকুর ঘাটের দিকে হাঁটতে শুরু করে। পুকুর ঘাটে পৌঁছে সে জয়নালকে দেখে বলে, জয়নাল চাচু, ছোট আব্বার গোসলের সবকিছু আমি পুকুর ঘাটে রেখে এসেছি, ছোট আম্মা পাঠিয়েছে। জয়নাল মাথা নাড়িয়ে বলে, আচ্ছা আম্মা, আমি জানিয়ে দেব। এরিশা বাড়ির ভেতরে ফিরে যায়। এদিকে হেসান ধীরে ধীরে গেট দিয়ে প্রবেশ করে। চোখ পড়তেই দেখে জয়নাল মাটির ঘাস থেকে রক্ত পরিষ্কার করছে। এতক্ষণে লাশ নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। এহসান আদেশি কণ্ঠে বলে, জয়নাল, এদিকে আয়, এটা অন্য কেউ করে নেবে। জয়নাল হাতের ব্রাশ অন্য একজনের হাতে দিয়ে এহসানের দিকে এগিয়ে আসে আর বলে, জি ভাইজান বলুন। এহসান একটু থেমে বলে, হাসিবরে ফোন দিয়েছিস? জয়নাল মাথা নাড়িয়ে বলে, ও ভাইজান, হাসিব রফিকের মাইরা তার কলিজা ছিড়িয়া লাশ এক জঙ্গলে জ্বালাই দিছে। এহসান মৃদু হেসে বলে, যাক, শান্তি পেলাম। তুই এক কাজ কর, তৈরি হ। আজ অফিসে সুইডেন থেকে কয়েকজন আসবে, তাদের সাথে বোর্ড মিটিং আছে, তো আমি আর তুই গিয়ে মিটিংটা সেরে আসি। আচ্ছা ভাইজান। এহসান তখন গম্ভীর গলায় বলে, বাইরে থেকে কাউকে ডেকে বল আমায় গোসলে কাপড় দিতে, পুকুরে ডুবিয়ে এই হারাম রক্ত পরিষ্কার করতে হবে। জয়নাল তখন উচ্ছ্বাস নিয়ে বলে, ভাইজান, আপনার কাপড় তো পুকুর পারে, আপনার বেগম পাঠাইছে। এহসান ভ্রুকুচকে বলে, আমার বেগম পাঠিয়েছে? জি ভাইজান, এরিসা আমারে কইছে। এহসান মৃদু হাসে, ধীরে ধীরে সামনে হাঁটতে থাকে। তার মনে একটা তৃপ্তির অনুভূতি কাজ করে। তার বেগম তার কথাটা অন্তত একবার হলেও ভাবলো, এটাই অনেক। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এদিকে মেহিনুর বাচ্চাদের নাস্তা করিয়ে উপরে ঘরে চলে আসে। উদ্দেশ্য সবকিছু গুছিয়ে ফেলা। আজকের সকাল ছিল রক্তাক্ত, কিন্তু তারপরেও এক ধরনের প্রশান্তি ছড়িয়ে আছে বাতাসে। বাড়ির উঠোনের রক্তের শেষ চিহ্নটাও মুছে ফেলা হবে। তারপর শুরু হবে আরেকটি দিন, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আর অপরাধীদের জন্য কোনো করুণা নেই। মেহিনুর ঘরে ঢুকে দ্রুত ঘর গুছাতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই দরজা ঠেলে এহসান ভেতরে প্রবেশ করে, কিন্তু মেহিনুরটা টের পায় না, কারণ এহসান সোফার কক্ষে দাঁড়িয়ে আর মেহিনুর ব্যস্ত বিছানার চাদর ঠিক করতে। পরিপাটি চাদর গোছাতে গোছাতেই হঠাৎ মেহিনুর অনুভব করে কেউ একজন ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। সে টের পেলেও মুখ তোলে না, কারণ সে জানে তার চোখ খুব বেশি বেপরোয়া। যদি একবার এহসানের দিকে তাকাই তো সে চোখ ফেরাতে পারবে না। তাই নিজের মনকে বোঝায় সে কিছুই টের পায়নি, শুধু ব্যস্ততার অজুহাতে চোখ নামিয়ে চুপচাপ কাজ করতে থাকে। কিন্তু এহসান কি এত সহজে তাকে ছেড়ে দেবে? পর্দা সরিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসে। কাঁধে ঝুলে থাকা সাদা টোয়ালে থেকে এখনো ফোঁটা ফোঁটা পানি পড়ছে। পরনে স্বাভাবিক লুঙ্গি, চুলের ভেজা ভাঁজগুলো থেকে সরব ছড়িয়ে রয়েছে। একদম মেহিনুরের পাশে দাঁড়িয়ে এহসান নিজের চুল মুছতে থাকে, আর সেই চুলের ভেজা পানি এসে পড়তে থাকে মেহিনুরের কাঁধে। এহসানের শরীর থেকে ভেসে আসা সুগন্ধ এক প্রকার তীব্র ধাক্কা দেয় মেহিনুরের মনে। তার হৃৎপিণ্ড দ্রুত লাফিয়ে ওঠে। হাতের কাজও কেন জানি এলোমেলো হয়ে যেতে চায়। পানি পড়ার অনুভূতিতে চমকে উঠে বিরক্তি নিয়ে মেহিনুর মুখ তুলে বলে, কি সমস্যা আপনার, এমন করছেন কেন? এহসান ম্লান হেসে নিজের কাঁধের তোয়ালেটা বিছানায় ছুঁড়ে দেয়। অতঃপর কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হাত বাড়িয়ে মেহিনুরের কোমর ঝাপটে ধরে নিজের বুকের সাথে শক্ত করে টেনে নেয়। মেহিনুর হতভম্ব হয়ে যায়। সাধারণত এই মুহূর্তে তার প্রচণ্ড রাগ ঘৃণা হওয়ার কথা, কিন্তু কেন যেন রাগ হচ্ছে না, বরং এক ধরনের অদ্ভুত অনুভূতি মনের গহীনে ঢেউ তুলছে নিজ মনে। লজ্জায় শরীর কাঁপতে থাকে। মনে হয় যেন এই লজ্জায় সে মাটির সাথে মিশে যাবে। এহসান মেহিনুরের চোখের গভীরে চেয়ে বলে, সমস্যার কথা কি বা বলবো জান, প্রথম সমস্যাটাই তো তুমি। মেহিনুর বিস্ময়ে তাকিয়ে বলে, আমি?
এহসান এক হাত দিয়ে মেহিনুরের মাথার ওড়না আলতো করে সরাতে সরাতে ফিসফিসিয়ে বলে, হ্যাঁ তুমি, কারণ আমি এহসান সব সামলাতে পারি। কিন্তু বিশ্বাস করো বেগম, তোমায় দেখার তৃষ্ণা না পারি আমি মেটাতে, আর না পারি সামলাতে। মেহিনুর দ্রুত এহসানের হাত ঝাপটে ধরে। কি করছেন? ওড়না সরাচ্ছেন কেন? এহসান মৃদু হেসে তার হাত সরিয়ে দিয়ে ওড়নাটা সরিয়ে ফেলে। এরপর মৃদু স্বরে বলে, তোমার চুলে মুখ ডুবিয়ে দিব বলে। এই বলেই বিদ্যুৎ গতিতে মেহিনুরের খোপা খুলে দেয়। মুহূর্তে ঘন দীর্ঘ কালো চুল মেহিনুরের পিঠে ছড়িয়ে পড়ে। এহসান তার বাহুতে মেহিনুরকে শক্ত করে ধরে পিছন ফিরিয়ে নেয় আর নিজের পিছন থেকে জড়িয়ে ধরে তার গালে নিজের থুতনি রাখে। মেহিনুরের পুরো শরীর কেঁপে ওঠে, মনে হচ্ছে তার প্রাণটাই বুঝি বেরিয়ে যাবে। এহসান সেই কাঁপুনি টের পেয়ে মুচকি হেসে ফিসফিসিয়ে বলে, জান, তুমি যদি এইভাবে আমার এতটুকু স্পর্শে কাঁপতে থাকো তাহলে আমি বাচ্চার বাপ হব কবে? মেহিনুর লজ্জায় শ্বাস বন্ধ হয়ে আসতে চায়। সে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে সামলাতে চেষ্টা করে। তারপর অস্পষ্ট কণ্ঠে বলে, ছাড়ুন অসভ্য, ছাড়ুন বলছি। এহসান মেহিনুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হেসে বলে, বউয়ের সাথে অসভ্যতা না করে কি পাড়ার লোকের সাথে করব আমি অসভ্যতামি? আমার বোকা নারী। মেহিনুর এহসানের নিজের কোমরে পেঁচিয়ে শক্ত করে বাঁধা দুই হাত খামচে ধরে বলে, ছাড়ুন বলছি। কিন্তু এরপর আর কিছু বলার সুযোগ সে পায় না, কারণ পর মুহূর্তে এহসান নিজের উষ্ণ ঠোঁট ডুবিয়ে দেয় মেহিনুরের ঘাড়ে। মেহিনুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। এহসানের খোঁচা খোঁচা দাড়ি তার ঘাড়ে বিচ্ছে তীক্ষ্ণ সূচের মতো। এহসান ধীরে ধীরে মুখ তুলে নিয়ে মেহিনুরের চুলের মধ্যে মুখ গুজে দেয়। গভীর নিঃশ্বাস নেয়, যেন সেই চুলের সুগন্ধ তার সমস্ত অস্তিত্বে ছড়িয়ে নিতে চায়। তারপর মৃদু তীব্র আবেগ মেশানো গলায় ফিসফিসিয়ে বলে, তোমার এই চুলের ঘ্রাণ পাগল করে দেয় আমায়। তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে তোমার প্রতি থাকা আমার ভালোবাসার অনুভূতি। মেহিনুর পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, কিছু বলতেও পারছে না, নড়াচড়াও করতে পারছে না, যেন সময় থেমে গেছে। এহসান নিজের মুখ মেহিনুরের গলার দিকে এগিয়ে নিয়ে আসে আর মেহিনুরের গালার গলায় নিজের নাক ঠেকিয়ে নেয়। এতে মেহিনুর বিদ্যুৎ আঘাত পাওয়ার মতো কেঁপে ওঠে। এহসান মেহিনুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভীষণ ভালোবাসি তোমায় আমি, ভীষণ। আমার স্নিগ্ধ ফুল ভীষণ ভালোবাসি। মেহিনুর মুখ খোলে, তবে তাচ্ছিলের সাথে বলে, জোর করে যা ভালোবাসার তা বেছে নিন। এই দুদিনের দুনিয়ায় আখিরাত তো আর পারবেন না আমায় জোর করে নিজের করে রেখে দিতে। এহসান মৃদু হেসে নিজেকে সামলিয়ে বলে, ও হে আমার বোকা নারী, তোমায় আমি দুনিয়াতেও চাই আখিরাতেও চাই, চিরন্তন নয়। তোমায় আমি নিজের করে চিরস্থায়ী চাই। মেহিনুর তাচ্ছিল্য করে বলে, দুনিয়ায় নিজের জোর খাটিয়ে পেয়ে গেছেন আমায়, কিন্তু আখিরাতে তো আর জোর খাটাতে পারবেন না এহসান তালুকদার। এহসান তার গাল থেকে মুখ সরিয়ে নিজের মুখ মেহিনুরের ঘাড়ে বুঝে দিয়ে বলে, তোমায় আমি দুনিয়ায় নিজের জোর খাটিয়ে নয় আল্লাহর কাছে ভিক্ষে চেয়ে নিয়েছি। জোর একমাত্র আল্লাহর কাছে আছে, আর কারো নয়। আল্লাহ আমার প্রতি দয়া করেছেন বলেই আমি এহসান তোমায় নিজের করে পেয়েছি। তাই আখিরাতেও না হয় আমি আমার মাবুদের কাছে তোমায় ভিক্ষে চেয়ে নিব। মেহিনুর স্তব্ধ হয়ে যায়, কিছু বলতে পারে না। এমন কথার উত্তর আর কি বা দিবে। এহসান তাকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়, তারপর নিজের ঠোঁট মেহিনুরের কপালে স্পর্শ করায় আর তার মুখশ্রীর প্রতি এক প্রেমময় অনুভব করিয়ে দেয়। মেহিনুর বারবার কেঁপে ওঠে, তবে তার কিছু বলার উপায় নেই। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে একটু হলেও অনুভব করে এহসান তাকে ভীষণ ভালোবাসে। এহসান মেহিনুরকে নিজের বক্ষে আঁকড়ে ধরে নেয়, তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, হয়তো তুমি আমায় ভীষণ ঘৃণা করো, ভীষণ, তবে এতেও আমার শান্তি, কারণ আমার শুধু তোমায় লাগবে। এবার তুমি আমায় ভালোবাসো অথবা ঘৃণা করো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমায় চাই, শুধু তোমায়। শান্তি বাঁচার জন্য হলেও তোমায় চাই। এহসান এরপর মেহিনুরকে ছেড়ে দেয়, কারণ তাকে অফিসে যেতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। মেহিনুর কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। এহসান বলে, আমার জন্য খাবার নিয়ে এসো, আমি বের হব, আর আমার স্যুট কোট এসব বের করে দিয়ে যাও। মেহিনুর তেরামি করে বলে, আপনার স্যুট আমি কেন বের করব? আপনার কাজ আমি কেন করব? এহসান ধমক দিয়ে বলে, বউ হস তুই আমার কাজ তুই করবি না তো পাড়ার লোক করবে? বেয়াদব নারী, একটু আদবে এলি না? ব্যাস মেহিনুরের মনটা বিষাদ হয়ে ওঠে। এহসান কেন ধমক দিল তাও কিছুটা সাহস নিয়ে বলে, আমি করব, আপনার সব কথা শুনবো, তবে আমায় আমায় এহসান বুঝে যায় মেহিনুর কি বলতে চায়, তাই ধমক দিয়ে বলে, খবরদার, এখন যদি বলিস
হাসপাতালে নিয়ে যেতে। তো তোর একদিন কি, আর আমার যতদিন লাগে ততদিনে। এহসানের এমন ধমক শুনে মেহিনুরের মুখে অন্ধকার নেমে আসে আর নিচু গলায় বলে, একটাবার নিয়ে যান না, আমি সত্যি বলছি আপনার সাথে যাব, আর আপনি যেন আমাকে নিয়ে যেতে দেন। এহসান তাচ্ছিল্য করে বলে, হ্যাঁ নিয়ে যাব তোমায় আমি। আর গিয়ে আমার থেকে চলে যাওয়ার ধান্দা করবে তুমি? এসব হবে না। আমার বাচ্চার মা, যাও তাড়াতাড়ি কাপড় চোপড় বের করে গিয়ে আমার স্যুটগুলো বের করে দাও। মেহিনুরের ভীষণ রাগ হয়, তাই দাঁত চেপে বলে, দেখবেন, দেখে নিয়েন। আপনি আমায় ভালোবাসেন না বলেছেন তো, ভালোবাসেন। এটা যদি সত্যি হয় তবে দেখে নিয়েন, একদিন আমিও আমার আব্বার মতো আত্মরা হয়ে হাসপাতালে পড়ে থাকবো, আর আপনি আমায় দেখতে ছটফট করবেন, কিন্তু আফসোস পারবেন না দেখতে, যেমন আমায় দিচ্ছেন না দেখার সুযোগ। মেহিনুরের এমন কথা মুখ থেকে বের করতে দেরি হয়, তবে ঠাস করে এহসান তার গালে থাপ্পড় বসিয়ে দিতে দেরি করেনি। এহসানের থাপ্পড় খেয়ে মেহিনুরের পৃথিবী যেন ঘুরতে থাকে। মনে হয় ঘরের দেয়ালগুলো ধসে পড়বে এবং মেহিনুর পড়ে যাবে। ঠিক তখনই এহসান তার বাহু চেপে ধরে দাঁত চেপে বলে, খারাপের বাচ্চা, যদি এমন কথার মুখ দিয়ে বের করেছিস তো আমি তোকে নিজে আদমরা করে দেব। সাহস হয় কি করে তোর এত বড় কথা বলার? জিভ কেটে ফেলবো আর যদি এমন বানিয়ে আমি শুনি। মেহিনুর নিজেকে সামলাতে চেষ্টা করে, কিন্তু তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সে টিপে চোখের পানি মুছে বলে, একটা কথার জন্য মারলেন? এহসান মেহিনুরের থুতনি আলতো করে ধরে গম্ভীরভাবে বলে, হ্যাঁ মারলাম, তোর অভ্যাসে তুই মার খেয়েছিস। আমার কিছু করার নেই, যা গিয়ে খাবার নিয়ে আয় আমার জন্য। এই বলে এহসান মেহিনুরকে ছেড়ে না দিয়ে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় মেহিনুরের সেই গালে, যে গালে সে থাপ্পড় মেরেছিল। বারবার কয়েকবার গভীরভাবে নিজের ঠোঁট ছুঁয়ে এহসান মেহিনুরের গালকে স্পর্শ করে, তারপর মেহিনুরকে ছেড়ে দিয়ে বলে, খাবার নিয়ে আয়। মেহিনুর আর এক মুহূর্তও দেরি করে না, বিলাইয়ের মতো চোখের জল চুপি চুপি মুছে ঘর থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য এহসানের জন্য খাবার নিয়ে আসা। এহসান মেহিনুর চলে যাওয়ার পর দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমায় যে কি করে সামলাই একমাত্র আল্লাহই জানে। এই বলে সে কাপড় রাখার কক্ষে প্রবেশ করে। উদ্দেশ্য অফিসে যাওয়ার প্রস্তুতি নেওয়া। মেহিনুর কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। কক্ষে এসে দেখে এহসান বেরিয়ে আসছে কাপড় রাখার কক্ষে থেকে। মেহিনুর এক নজর তাকায় এহসানের পানে, যার পরনে আজ সবসময়ের মতো পাঞ্জাবি পায়জামা নয়, বরং তার পরনে একটি কালো রঙের স্যুট, সাদা শার্ট আর সাথে ম্যাচিং কালো টাই। তার স্যুটের কাঁধে ম্যান ফিট ডিজাইনে কাটানো পুরোপুরি পালিশ করা লেদার জুতো এবং হাতের তালুতে একটি সিলভার ওয়াচও রয়েছে। তার উপরে একটি কালো স্যুট কোট, যা নিখুঁতভাবে পরা। তার স্যুটের পকেটে একটি ছোট লাল সিল্কের হ্যান্ড কারচিফ সাবধানে রাখা। মেয়েরও নিজের চোখে সামলিয়ে নেয়, নয়তো এই এহসান তালুকদারের ভয়ঙ্কর সৌন্দর্যকে দেখে না আবার নিজের চোখে নষ্ট করে নেয়। দীর্ঘশ্বাস ফেলে সোফার সামনে রাখা টেবিলে খাবার রেখে এহসানকে উদ্দেশ্য করে বলে, এই নিন, খেয়ে নিন। এই বলে মেহিনুর বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে এগিয়ে আস্তে আস্তে বলে, এখানে দাঁড়া। মেহিনুর থমকে দাঁড়িয়ে বলে, কি হয়েছে? এহসান তার সামনে এসে দাঁড়ায় আর মেহিনুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এহসান সোফায় গিয়ে বসে। মেহিনুর কাছে যাওয়ার সাথে সাথে তার শরীরে সেই মারাত্মক ঘ্রাণ মেহিনুরের নাকে এসে লাগে। মেহিনুর চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য সেই ঘ্রাণ অনুভব করতে থাকে। এক মুহূর্ত, দু মুহূর্তের পর এহসান মেহিনুরের দিকে তাকিয়ে বলে, আজ থেকে একমাত্র আমি যখন টেবিলে বসে খাবো তখনই নিজ হাতে খাবো, আর যদি নিজ ঘরে বসে খাই তোকে খাইয়ে দিতে হবে। তাই এখন বেয়াদবি না করে একজন ভালো বেগমের মতো স্বামীর সেবা করো। মেহিনুরের গায়ে ফোসকা পড়ে যায় এক প্রকার এহসানের এমন নবাবে আবদার শুনে, তাই দাঁত চেপে বলে, আমি পারবো না খাইয়ে দিতে। এহসান ওর এমন কড়া কথা শুনে ধমকে সুরে বলে, আর একটা তেরা কথা বললে এখন খাবার না খেয়ে তোকে খেয়ে নিব কাঁচা কাঁচা। বেয়াদ্দব বান্দি, খাবার মুখে তুলে দে। মেহিনুর কটমট করে তাকিয়ে ওর পানে খাবারের প্লেট হাতে তুলে নেয়। তার হাতে চুড়ি বারবার কাচের প্লেটের সাথে ধাক্কা খাচ্ছে, যা থেকে হালকা শব্দ হচ্ছে। এহসান চোখ বন্ধ করে সেই শব্দ উপভোগ করছে। আজ তার বেগমকে নিজের বেগম মনে হচ্ছে। মেহিনুর একটু টুকরো রুটি তরকারির সাথে মিশিয়ে এহসানের দিকে বাড়ালে এহসান মুখ খুলে তা নিজের মুখে তুলে নেয়। মেহিনুর বিরক্তি নিয়ে বলে, দয়া করে তাড়াতাড়ি গিলে নিন। আপনার মতো আমার রসে রঙে দিন যাচ্ছে না যে আপনাকে সারা দিন শুধু খাওয়াতেই কাটিয়ে দেব।
এহসান মেহিনুরের দিকে তাকিয়ে বলে, তোর এই বেয়াদবি নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। পরে আবার তোর মতো বেয়াদব না হয়ে যাই। আমার বাচ্চা কাচ্চাগুলো ভীষণ চিন্তায় ভুগছি আমি, ভীষণ। মেহিনুর দাঁত চেপে বলে, কথায় কথায় বাচ্চা বাচ্চা করেন কেন? আর আপনি বাচ্চা পেলেন কোথা থেকে? কাল ভাইজানদেরও মিথ্যা বললেন কেন? এত খারাপ কেন আপনি? এহসান মৃদু হেসে বলে, আজ না কাল তুই তো আমার বাচ্চার মা হবি, তাই আগেই চিন্তা মাথায় নিয়ে নিলাম। এখন তো আমায় খারাপ বল আর ভালো। মেহিনুর রেগে ফুঁসে উঠে বলে, এমন স্বপ্ন কখনো বাস্তব হবে না এহসান তালুকদার। আপনি সারা জীবন নির্বংশ থাকবেন, নির্বংশ। যদি আমায় নিজের বাচ্চার মা বানাতে চান তো। এহসান মৃদু হেসে বলে, চুপ থাক বেয়াদব বান্দি, দেখে নিস তুই হবি আমার বাচ্চার জন্মদাত্রী, জননী। মেহিনুর এহসানের মুখে খাবার পুড়ে নিয়ে বলে, এই অসভ্য জবান দিয়ে দয়া করে আর বাণী বের করবেন না। দয়া করুন, মাফ করুন। নাউজুবিল্লাহ মাবুদ, তুমি আশ্রয় দাও আমায়। এহসান হাসতে হাসতে বলে, আচ্ছা আর কিছু বলবো না, রাতে এসে বলবো। এখন যাওয়ার সময় হয়ে এসেছে, পানি খাইয়ে দে। মেহিনুর বিরক্তি নিয়ে বলে, হাতে কি গজব পড়েছে যে পানীয় আমার খাইয়ে দিতে হবে? এহসান ভেবেচিন্তে বলে, হ্যাঁ দিতে হবে, আর গজব আমার হাতে না পড়লেও তোর জবান একদিন পড়বে। এই যে কথাবার্তা বলিস এই জবান দিয়ে। মেহিনুর এহসানের দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। ও ঠোঁটে গ্লাস ঠেকিয়ে দেয়। এহসান নিজ হাতে পানির গ্লাস তুলে নিয়ে বিসমিল্লাহ বলে 3 বারে পানি খেয়ে নেয়। পানির গ্লাস টেবিলে রাখতেই মেহিনুর নিজের হাতে টেবিলের উপর রেখে বাঁ হাত দিয়ে নিজের ওড়না দিয়ে এহসানের মুখ মুছে দেয়। কারণ সে জানে এখন যদি সে ওর মুখ না মুছে দেয় তো সে ঠিকই কয়েকটা অসভ্য কথা বলে মুখ মুছিয়ে নিবে এহসান। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, এবার দয়া করে যেদিকে যাওয়ার সেদিকে চলে যান। আপনার যন্ত্রণা আমি আর নিতে পারছি না। কিন্তু এহসান যায় না, উল্টো বসে থেকে তাকে আদেশ করে, এই প্লেটে যে অবশিষ্ট খাবার রয়েছে তা চুপচাপ খেয়ে নে। মেহিনুর অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলে, কেন আমি এখন খাবো? কেন আর আপনার এটা খাবো? এহসান হালকা এগিয়ে এসে মেহিনুরের কাঁধে নিজের হাত রাখে। আমি জানি মহারানী আপনি সকাল থেকে কিছু খাননি, তাই চুপচাপ খেয়ে নিন। আর স্বামীর এটো খেলে ভালোবাসা বাড়ে, তাই তাড়াতাড়ি খেয়ে নিন, নয়তো আমি আমার মতো চেষ্টা করব। মেহিনুর আর কিছু না বলে এক পলক দাঁত চেপে এহসানের পানে তাকিয়ে তারপর আবার সোফায় বসে নিজের মুখে খাবার নিয়ে নেয়। এহসান মেহিনুরের পাশে বসে থাকে যতক্ষণ না সে খাবার খায়। মেহিনুরের খিদে পেয়েছে, কিন্তু কেন জানি কিছু খেতে ইচ্ছা হয় না। মনে অশান্তি থাকলে শান্তিতে খাওয়া যায় না। মেহিনুর জানে অনেক কষ্টে কয়েক টুকরো রুটি গিলে তারপর পানি খেয়ে নেয়। এহসান দেখে, এত কম খেলে হবে? তুমি যদি এত কম খাও তাহলে তুমি চলবে কি করে, আর আমার বাচ্চা চলবে কি করে? মেহিনুরের কান পচে যাচ্ছে এহসানের কথা শুনতে শুনতে, কিন্তু তাও সে কিছু বলে না। জানে যদি কিছু বলে এহসান আবার তেরামি শুরু করবে, তাই চুপচাপ উঠে যায়। মেহিনুর উঠে দাঁড়াতেই এহসানও উঠে দাঁড়ায়। মেহিনুর যখন চলে যাবে তখনই এহসান তার হাত দিয়ে মেহিনুরের বাহু পিছন থেকে ধরে ওকে আটকে দেয়। মেহিনুর বিস্ময়ে ঘাড় ঘুরিয়ে তাকায় ওর পানে। তখনই এহসান ওর গালে আলতো হাতে হাত স্পর্শ করে, তারপর নিজের মুখ মেহিনুরের দিকে এগিয়ে নিয়ে ওর কপালে নিজের ঠোঁট ছোঁয়ায় গভীরভাবে কয়েকবার। এরপর কপাল থেকে মুখ তুলে মেহিনুরের চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে ওর গালে হাত রেখে নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্পর্শ করতে করতে বলে, যেমন শান্ত আছো তেমনই থাকো। আমি আসার আগ অবধি কোনো চালাকি করিও না। বেগম, যদি এমন কিছু করো তবে বুঝতেই পারছো এর ফল কতটা ভয়ঙ্কর হবে। মেহিনুর কিছু বলে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে। এই পুরুষের জন্যই আজ তার বাবা চাচারা হাসপাতালে পড়ে আছে। আব্বা আত্মরা, অথচ সে এই পাপিষ্ট পুরুষের অধীনে দাঁড়িয়ে আছে। এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে রেখেছে। আজ আর ঘৃণা লাগছে না, তবে ভালোও লাগছে না। সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে, নিজের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছে না। মেহিনুরে এহসানের দিকে অপলকভাবে তাকিয়ে এসব ভাবনায় ডুবে থাকে। এহসান তার নারীর চোখের এই দৃষ্টি আজ আবার দেখতে পায়, যা সে সেদিন ছাদে পেয়েছিল। আজও আবার পেয়ে গেল ভয়ঙ্কর সুন্দর তার নারীর এই দৃষ্টি। এহসান মেহিনুরের চোখের দিকে তাকিয়ে নেশাগ্রস্ত গলায় বলে, আমার পাপিষ্ট অন্তর অবধি ঝলসে দিয়েছে তোমার এই আখি জোড়া। মেহিনুর এহসানের কথায় নিজ ভাবনায় ডুবে থাকে। পরে থতমত খেয়ে বলে, ছাড়, না না, নিচে যেতে হবে।
এহসান মুচকি হেসে মেহনুরকে ছেড়ে দেয়। তারপর দুজনে হাঁটা ধরে নিচের দিকে। নিচে এসে মেহনুর কোনো দিকে না তাকিয়ে রান্নাঘরে চলে যায়, আর এহসান এনিসা বেগমের থেকে বিদায় নিয়ে জয়নালকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। রাত 10টা। মেহনুর ব্যালকনিতে রাখা একটি সোফায় বসে আছে ঠান্ডার মধ্যে, তবে তার গায়ে এহসানের একখানা চাদর জড়ানো, যে চাদরে মেখে আছে তার পাপিষ্ঠ পুরুষের শরীরের ঘ্রাণ। মেহনুরের হাতে তাসবি নিয়ে বসে বসে দুরুদ জিকির পড়ছে আর নিস্তব্ধ গেটের দিকে তাকিয়ে আছে এই আশায় কবে যে এহসান বাড়ি আসবে। কারণ এনিসা বেগম তো ওকে দায়িত্ব দিয়েই দিয়েছেন যে এহসানের খাওয়া দাওয়া যা যা প্রয়োজন সব মেহনুরের দায়িত্ব। আর মেহনুর সে আর কি করবে, এইসবই করছে। তাই তো যাকে ঘৃণা করে তার জন্য নিজের ঘুম হারাম করে বসে বসে অপেক্ষা করছে। আজ মনটা একটু হলেও শান্ত, কারণ বিকেলবেলা আমিনা বেগমের ফোন দিয়ে মেহেরুবকে ফোন করেছিল। জানতে পেরেছে সবাই ঠিক আছে, আল্লাহর হুকুমে তার আব্বা জানও একটু সুস্থ আছেন, চাচারাও আর বাড়ির সবাইও ঠিক আছেন। এইসব ভাবতে ভাবতে গাড়ির শব্দ কানে আসে। স্পষ্ট দেখতে পায় তার পাপিষ্ঠ পুরুষ হাজির। তাই আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। তারপর গায়ের চাদরখানা সোফায় রেখে তাড়াতাড়ি পা চালায়। উদ্দেশ্য সদর দরজা খুলে দেওয়া। যেমন ভাবা তেমন কাজ। তাড়াতাড়ি নিচে চলে আসে, এসে সদর দরজার দিকে হাত বাড়ায়। এদিকে এহসান যেই না বাইরে থেকে দরজা খোলার জন্য পকেট থেকে চাবি বের করে দরজায় লাগাতে যাবে, তখনই হুট করে দরজা খুলে যায়। এহসান কিছুটা থমকে যায়, কারণ এটা তার সাথে প্রথমবার হলো। দরজার দিকে চোখ যেতেই তার মন প্রাণ অন্তর পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। প্রশান্তি চলে আসে আপনা আপনি তার ভিতরে। অজান্তে এক চিলতে হাসি ঠোঁটের কোণায় ফুটে ওঠে। তার নারী যে দাঁড়িয়ে আছে তার সামনে, তার স্নিগ্ধ ফুল দাঁড়িয়ে আছে, তবে আজও তাকে কবুতরের বাচ্চার মতো লাগছে। নামাজের হিজাব যে পড়ে আছে। এহসান কিভাবে নিজের পানে তাকিয়ে থাকতে দেখে মেহনুর ওকে উদ্দেশ্য করে সালাম দেয়। আসসালামু আলাইকুম। সালাম দেওয়াটা তাদের সবারই অভ্যাস। কেউ বাড়িতে প্রবেশ করলে, কাউকে সারাদিন দেখলে মেহনুরের সালাম দেওয়া নিজ ধ্যান ভেঙে এহসান মুচকি হেসে বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই বলে এহসান বাড়িতে প্রবেশ করার দোয়া মনে মনে পড়ে, বাড়িতে পা রাখে। এহসান ভিতরে আসতেই মেহনুর দরজা লাগিয়ে দেয়। তখন এহসান ওর পানে ভ্রুকুচকে তাকিয়ে বলে, কিরে কবুতরের বাচ্চা, এখনো ঘুমাসনি কেন? কবুতরের বাচ্চা এমন উক্তি শুনে মেহনুরের কপাল কুঁচকে আসে, তবে এইসব ছেড়ে বলে, আপনাকে খাইয়ে দাইয়ে উদ্ধার না করে কি করে ঘুমাই বলুন তো? জোর করে রেখেছেন তো এনে নিজের সেবা করাতে। এহসান মৃদু হেসে সোফার দিকে এগিয়ে যায় এবং নিজের হাতে থাকা ব্যাগগুলো সোফার উপরে রেখে দেয়। অতঃপর মেহনুরের দিকে এগিয়ে এসে কোনো কিছু না বলেই হুট করে মেহনুরকে নিজের কোলে তুলে নেয়। হঠাৎ এমন হয় মেহনুর চমকে ওঠে, কিছুক্ষণ সময় নেয়, অতঃপর বুঝে কি হলো তার সাথে। বুঝতে পেরেই তেতে উঠে বলে, কি করছেনটা কি? নামান বলছি। এভাবে কোলে তুললেন কোন কারণে? এহসান মেহনুরের দিকে তাকিয়ে ওর কোমরে রাখা নিজের হাত আরো শক্ত করে ধরে, হেসে বলে, প্রতিদিন তো তোকে 2-1 বার করে কোলে নিতে হয়, কোনো না কোনো কারণ, কিন্তু আজ তো কোনো কারণ পেলাম না, তাই এমনি নিলাম, অভ্যাস হয়ে গেছে তো তাই। মেহনুর বিরক্তি নিয়ে বলে, এই আপনি না সারাদিনে বাড়ি ফিরলেন, তাহলে ক্লান্ত লাগে না একটু? ক্লান্ত হন এসব নাটক করতে? এহসান সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে, সারাদিনের কি সারা জীবনের ক্লান্তি উড়ে যায়? নারী যখন তোমার এই নিষ্পাপ মুখশ্রী পানে তাকাই আমি। এহসানের এমন কথা শুনে মেহনুর কিছুক্ষণ চুপ থেকে বলে, হয়েছে, নাটক বন্ধ করুন। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার কাছে নাটক হতে পারে, তবে আমার কাছে এটাই চিরসত্য। এই বলে এহসান ওর এক হাতে যত্নে কোমরে চেপে নিজের আপন নারীকে সযত্নে ঘরে নামিয়ে দেয়। মেহনুর এহসানের থেকে ছাড় পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে নিতে নিজে নিজেকে বলে, আল্লাহ মাবুদ। এহসান ওকে বলে, কিছু বললি মেহনুর? ওর পানে তাকিয়ে বলে, দয়া করে গোসল টোসল করে নিচে এসুন, আমি খাবার দিচ্ছি। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলে, কোনো ভর্তা আছে আজকে খাবারের ভোজনে? মেহনুর ওর কথাই একটু ভেবে বলে, না নেই। এহসান ওর দিকে তাকিয়ে বলে, তাহলে যা আমার জন্য কোনো কিছু 2-1টা ভর্তা তৈরি কর, আমার ইচ্ছে হচ্ছে তোর হাতের ভর্তা খেতে। এহসানের এমন আদেশ শুনে মেহনুর বলে, শুকরিয়া আদায় করুন, আপনার মতো পাপিষ্ঠ পুরুষের জন্য আমি নিজের ঘুম হারাম করে আপনাকে খাবার দিচ্ছি, আর এখন নাকি আপনাকে আমি ভর্তা বানিয়ে দেব? পারবো না আমি এসব ফালতু কাজ এই মাঝরাতে। এহসান মেহনুরের কথা শুনে ধমক দিয়ে বলে, বেয়াদ্দপ নারী, তুই আর আদবে এলি না। এখন যদি আমি ভর্তা দিয়ে ভাত খেতে না পারি তো সোজা তোকে কাঁচা
চিবিয়ে খেয়ে নিয়ে শুক্রিয়া আদায় করব। যা গিয়ে ভর্তা তৈরি কর। এ বলেই এহসান কাপড় রাখার কক্ষে প্রবেশ করে। উদ্দেশ্য লুঙ্গি নিয়ে আসা। মেহিনুর আর কি করবে, সেই বেহায়া বিলাইয়ের মতো তর্ক করেও জিততে না পেরে নিচে রান্নাঘরে চলে আসে। অতঃপর নিজ পাপিষ্ট পুরুষের জন্য ভর্তা তৈরি করতে থাকে। একটা ডিম সিদ্ধ করে নেয় আর কতগুলো শুকনো মরিচ ভেজে নেয়। গরুর মাংসের তরকারির পাত্র থেকে কয়েক টুকরো মাংস নিয়ে নেয়। তারপর পেঁয়াজ টেয়াজ সবকিছু দিয়ে ডিম ভর্তা, মাংস ভর্তা আর শুকনো মরিচ ভর্তা তৈরি করে নেয়। একটা লেবুও কেটে নেয়। একটা প্লেটে পরিমাণ মতো ভাত বেড়ে নেয় আর ভর্তাগুলো বাটিতে নিয়ে টেবিলে রেখে আসে। টেবিলের উপর যখন পানির জগ থেকে গ্লাসে পানি ঢাকছিল তখনই মেহিনুর লক্ষ্য করে এহসান সিঁড়ি বেয়ে নেমে আসছে, ফোন ঘাঁটতে ঘাঁটতে। যার এলোমেলো ভেজা চুল আর পরনে কালো একটা টি শার্ট আর সাদা লুঙ্গি। সাথে সাথে নিজের চোখ নামিয়ে নেয়, নয়তো এই চোখ বারবারই এই পাপিষ্ট পুরুষের দিকে যাবে। কি এক নির্লজ্জ চোখ তার! ছি ছি! এসব মনে মনে আওড়াচ্ছে মেহিনুর। তখনই এহসান ওর পাশে এসে দাঁড়ায়। সাথে সাথে ওর শরীরের ঘ্রাণ মেহিনুরের নাকে এসে লাগে। মেহিনুর নিজেকে স্থির করার জন্য এক লম্বা ঘন শ্বাস নেয়, কিন্তু এহসানের কাজই তো ওকে যন্ত্রণা দেওয়া। তাই ওরা একদম নিকটে পিছনে এসে দাঁড়ায়, যার ফলে মেহিনুরের অস্বস্তি 3 গুণ বেড়ে যায়। এহসানের ভেজা শরীরের ঘ্রাণ তাকে মাতোয়ারা করে তুলছে। এহসান কিছু সময় চুপ থেকে আলতো গলায় বলে, মানতে হবে, কবুতরের বাচ্চা তুই যতই বেয়াদ্দপ হোস না কেন, কিন্তু কাজেরও কিন্তু বটে। মেহিনুর নিজেকে সামলিয়ে হালকা ঘাড় ঘুরিয়ে এহসানের পানে তাকিয়ে বলে, দয়া করে মায়া করে খাবারটা খেয়ে নিন। এহসান মেহিনুরের কথায় দীর্ঘশ্বাস ফেলে। চেয়ার টেনে বসতে বসতে বলে, এবার মহারানী, আপনি আমায় দয়া করে একটু মায়ের সহিত খাবারগুলো আমার মুখে তুলে দিন। মেহিনুর জানতো এই অসভ্য পুরুষ এমন কিছুই বলবে, তাই দাঁত চেপে ভাতের প্লেট হাতে তুলে নেয় আর মাংসের ভর্তা প্লেটে নিয়ে মাখাতে মাখাতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলে, মন তো চাচ্ছে বিষ মিশিয়ে মেরে দিতে খাবারের সাথে। এহসান ওর এমন কথা শুনে মৃদু হেসে বলে, মেরে তো ফেলেছিস নিজের মায়ায় জড়িয়ে অনেক আগেই, এখন আর কি নতুন করে মারবি? মেহিনুর দাঁত চেপে এহসানের মুখে খাবার তুলে দিতে দিতে বলে, হ্যাঁ, আমি তো আপনাকে বলেছিলাম যে বাবা আসুন, এসে আমার মায়ে পড়ে মরে যান। যত সব নাটক। এহসান খাবার চিবুতে চিবুতে বলে, ইয়া রাব্বে কারিম, আমি চেয়েছিলাম একজন মুত্তাকি বেগম, আর আপনি আমার কপালে জুটাইলেন এক আস্ত বেয়াদ্দপ। মেহিনুর রাগী গলায় বলে, আমার রব বলেছেন যাও গিয়ে ওকে বিয়ে করো। আপনি নিজেই তো কীর্তি করে আমাকে নিজের কপালে জুটিয়েছেন। এহসান নিজের মুখ খাবার নিতে নিতে বলে, আমার রব চেয়েছেন বলেই আমি এহসান তোকে নিজের করে পেয়েছি। তারপর ফের মেহিনুরের দিকে ভালো করে তাকিয়ে বলে, এই তোকে না করেছিলাম খয়েরি রঙের কিছু না পড়তে, তাহলে আজও কেন পড়েছিস? মেহিনুর হতবাক হয়ে নিজের দিকে তাকায়, তারপর দাঁত চেপে বলে, আমার ইচ্ছে হয়েছে পড়েছি, তাতে আপনার কি? এহসান মুচকি হেসে বলে, পরে কিন্তু আমি বেসামাল হয়ে তোতে ডুব দিলে আবার আমায় দোষ দিস না বেকুব নারী। মেহিনুর এহসানের মুখে খাবার তুলে দিতে দিতে বলে, পাপিষ্ঠ পুরুষ তো পাপিষ্ঠ জবানই হবে। এহসান ফোনের দিকে তাকিয়ে বলে, আমি পাপিষ্ঠ হলে কি হবে? তুই তো আছিস এই পাপিষ্ঠ পুরুষের এক পবিত্র অস্তিত্ব। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, নাটকের কথা বন্ধ করুন আর পানিটা খেয়ে নিন। এই বলে মেহিনুর প্লেটটা নিয়ে রান্নাঘরে চলে যায়। এহসান পানি খেয়ে টেবিলে রাখা বাটিগুলো হাতে তুলে নিয়ে রান্নাঘরে চলে যায় এবং বেসিনে এগুলো রেখে মেহিনুরকে বলে, রান্নাটা ভালো হয়েছে তাই এর জন্য একটু সাহায্য করলাম, আবার ভাবিস না বউয়ের চামচা হয়ে গেছি। মেহিনুর বাটিগুলো ধুতে ধুতে বলে, আপনাকে এসব বলার না আছে আমার আগ্রহ, না আছে রুচি। এহসান ওর দিকে এগিয়ে এসে ওর নামাজের হিজাবে নিজের মুখ মুছে নিতে থাকে। মেহিনুর এটা দেখে বড় গলায় বলে, কি করছেনটা কি? এটা দিয়ে আমি নামাজ পড়ি। এহসান মুখ মুছে শেষ করে কোনো উত্তর না দিয়ে যেতে যেতে বলে, আমার মুখ নাপাক নয়, তাই মুছলে সমস্যা হবে না। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে সবকিছু এক মনে গুছাতে থাকে। এহসান টেবিলের উপরে রাখা সুপারির থালা থেকে এক টুকরো সুপারি মুখ দিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। মেহিনুর কাজ শেষ করে সোফায় রাখা এহসানের ব্যাগ হাতে তুলে নিয়ে ঘরে চলে আসে। এসে দেখে এহসান সামনের কক্ষের সোফায় শুয়ে বই পড়ছে। লুঙ্গি পরা তাই এহসানের পায়ের দিক টাকনো উপরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। মেহিনুরের চোখ আটকে যায় এহসানের ফর্সা লোমযুক্ত পায়ে, তবে সাথে সাথে নিজের চোখ নামিয়ে নেয় আর পরে লজ্জায় নিজেকে গালি দিতে দিতে হাতের ব্যাগগুলো অন্য সোফায় রেখে বাথরুমে চলে যায়। হাত মুখ ধুয়ে অজু করে বেরিয়ে আসে। এহসান মেহিনুরের
অজু পড়ারই অপেক্ষায় বসেছিল। নিজে অজু করে এসে মেহিনুরের মনে আসে এহসানের চাদর তো সে ব্যালকনিতে রেখে এসেছে। তাই ব্যালকনিতে যাই, উদ্দেশ্য চাদরখানা চুপিসারি জায়গা মতো রেখে দেওয়া। তাড়াতাড়ি ব্যালকনিতে গিয়ে চাদরখানা গুছিয়ে নিয়ে যেই না পিছনে ঘুরবে তখনই ওর নাকে এহসানের শরীরের ঘ্রাণ এসে ঠেকে। মুহূর্তেই কেঁপে ওঠে, সাথে বুঝে যায় এহসান তার পাশেই। তাই তাড়াতাড়ি চাদরখানা আবারও সোফায় রেখে দেয়। তখনই এহসান পিছন থেকে ওকে বলে, আমি তোর স্বামী, আর আমার জিনিস ব্যবহার করার পর এত আতঙ্কিত হওয়ার কিছু নেই, বুঝেছিস বোকা নারী? মেহনুর এহসানের কথা শুনে থমকে যায়। সে নিজেও জানে এহসান তাকে কিছু বলবে না, কিন্তু এই নির্লজ্জ পুরুষ যে তাকে কথায় কথায় শরম দেয়। যদি এখনো এমন করে তাই তো চুপিসারে রেখে দিতে চেয়েছিল, কিন্তু সে তো আর নিজের দোষ স্বীকার করবে না। তাই পিছনে ঘুরে বলে, কই আমি আতঙ্কিত হয়েছি? আপনি সব বুঝেন মনে হয়। এহসান মুচকি হেসে মেহিনুরের দিকে এগোতে এগোতে বলে, হ্যাঁ গো, আমি সব বুঝি। তোমার পায়ের পাতা থেকে তোমার মাথা অবধি প্রতি মুহূর্তে মুহূর্তে কি চলছে, তুমি কি ভাবছো, সব বুঝি আমি, সব। মেহিনুর মেকি হেসে বলে, ভুল ধারণা। এহসান মেহিনুরের সামনে এসে বলে, কিভাবে বুঝলে? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি আপনি আমার অন্তরের অবস্থা জানতেন তাহলে কি আর আমার সামনে আমার বাবাকে আত্মরা হতে দিতেন? এহসান মেহিনুরের দিকে নিজের হাত বাড়িয়ে প্রতি সময়ের মতো ওর কোমর জড়িয়ে ধরে বলে, তোমার অবস্থা বুঝি বলেই নারী তোমার বাপ আদমরা ছিল, নয়তো মরা থাকতো। এহসানের এমন কথা শুনে মেহিনুর আহত গলায় বলে, আপনি বুঝবেন না, আপনাদের কষ্টে দেখলে কতটা ভয়ঙ্কর যন্ত্রণা হয়। যদি জানতেন তাহলে এমন বলতেন না। এহসান আহত সুরে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, হ্যাঁ, নিজের ভাইয়ের রক্ত দিয়ে গোসল করা আমি এহসান, নিজের বড় বোনের নিজ চোখে ইজ্জত হরণ হতে দেখা আমি এহসান, নিজের ভাইয়ের বউয়ের ইজ্জত হরণ হতে দেখা আমি এহসান, নিজের ভাতিজার ছোট্ট কলিজা ছিঁড়ে নিতে দেখা আমি এহসান, নিজের বাপকে আপন ছেলের রক্ত দিয়ে গোসল করা আমি এহসান, আরও কত বিরল কত নির্মম হত্যা নিজ চোখে দেখা আমি এহসান। জানিস তোর বাপ চাচা যদি সেদিন মরেও যেত আর তুই যতটা কষ্ট পেতি তার এক ভাগের সমান হতো না আমার চাপা কষ্টের কাছে। বুঝলি বোকা নারী, আমি পাপিষ্ট, এতে চাইনি, এই দুনিয়ার নিকৃষ্ট মানুষ আমায় বাধ্য করেছে তা হতে। মেহিনুর এহসানের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ থমকে গিয়ে বলে, আপনি বোঝেন তো আপনজনের হারানোর ভয়? তাহলে কেন একটা বার আমায় আমার আব্বার সাথে কথা বলতে দিচ্ছেন না? এহসান মেহিনুরের দিকে তাকিয়ে বলে, কেন, আজ বিকেলে যে কথা বললি সেটা কি যথেষ্ট নয়? মেহিনুর চমকে উঠে, কি করে জানলো এহসান এটা? মেহিনুরকে চমকে যেতে দেখে এহসান মৃদু হেসে বলে, তুই কি ভাবলি আমি কিছু জানি না? মনে রাখিস, তুই এই বাড়িতে কি করছিস, কি বলছিস, কিভাবে হাঁটছিস, কি খাচ্ছিস, তা প্রতি মুহূর্তে মুহূর্তে আমার জানা, তা হয় তাকে। এহসান ফের বলে, বাপকে দেখবি? মেহিনুর যেন চাঁদ হাতে পাওয়ার মতন চমকে ওঠে। তার চোখ উচ্ছ্বাসে চকচক করে ওঠে, আগ্রহ নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ দিবেন, একবার দেখতে। এহসান মুচকি এসে মেহিনুরের কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে, একটা বার নয়, একদিনের জন্য দেখতে দিব, তবে আমায় কয়েকটি শর্ত মেনে নিতে হবে বেগম, তোমায়। মেহিনুর চোখ বন্ধ করেছিল, ফের হুট করে চোখ খুলে বলে, বলুন, আমি সব শর্তে রাজি। সত্যি তো? এহসান মৃদু হেসে বলে, তাহলে শোনো, যদি এখন থেকে তুই আমার একজন মুত্তাকি স্ত্রী হওয়ার চেষ্টা করবি, একদম একজন মুত্তাকি স্ত্রী, আর মুত্তাকি না পারবি। মেহিনুর থমকে যায়। এহসানের এমন শর্তে সে তো কখনোই পারবে না। এই পুরুষের স্ত্রী হওয়াটা কি আদৌ কি সে পারবে মেনে নিতে? তার মন তো মানবে না, কিন্তু তার যে তার বাবাকেও দেখাই লাগবে। প্রাণটা বেরিয়ে যাচ্ছে জন্য কোনো কিছু না ভেবে বোকা মেহিনুর বলে দেয়, হ্যাঁ আমি রাজি। এহসান নিজের হাত ওর দিকে এগিয়ে দিয়ে বলে, কথা দে। মেহিনুর কিছু মুহূর্ত ভেবে কাঁপা কাঁপা হাত এহসানের হাতে রাখে, আলতো করে আর বলে, কথা দিলাম। সারা শরীর কাঁপছে, মেহিনুরের গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু তা সে কথা দিয়ে দিয়েছে। এহসান মুচকি হেসে মেহিনুরকে ঝাপটে আগলে নেয় আপন বুকে, এরপর তৃপ্তির হাসি দিয়ে বলে, তাহলে কাজ শুরু করে দাও। মেহিনুর থমকে যায়। কিসের কথা বলছে এই পুরুষ, কি করবে সে? এহসান মেহিনুরের মাথা নিজ বুক থেকে আলতো সরিয়ে ওর দুই কাঁধে হাত রেখে বলে, তুমি যখন কথা দিলে তো তা পূর্ণ করো, আর তোমার প্রথম কাজ হচ্ছে আমায় তেলাওয়াত শোনানো। এখন থেকে যখন তুমি তেলাওয়াত করবে তখনই আমিও শুনবো। সে সময় যদি আমি তোমার পাশে থাকি, আর তাহাজ্জুদের সময় আর ফজরের সময় তো আমায় শোনাইতেই হবে। মেহিনুর স্বস্তি নিঃশ্বাস ফেলে।
সে তো ভেবেছিল এহসান না আবার নিজের অধিকার চেয়ে বসে, কিন্তু এমন কিছুই না। তখনই এহসান ওকে বলে, এটার আস্থা রেখো যে আমি তোমার অনুমতি ছাড়া তোমার উপর নিজের কর্তৃত্ব ফলাবো না। তবে মেহনুর ঢুক গিলে বলে, তবে কি? এহসান নিজের মুখ মেহনুরের কানের কাছে নিয়ে আসে, যার ফলে এহসানের গরম উষ্ণ নিঃশ্বাস মেহনুরের গালে আশ্রে পড়ে। মেহনুর কেঁপে ওঠে। তখনই এহসান ওর কানে ফিসফিসিয়ে বলে,